তো আমরা বলেছিলাম যে এরিস্টটল যে তত্ত্ব রচনা করেছেন সেখানে তিনি ট্র্যাজেডি, কমেডি, মহাকাব্য ইত্যাদি নিয়ে তিনি কথা বলেছেন। তো আমরা ধীরে ধীরে যাব একটা পর একটা। আমরা গত লেকচারে আমাদের ট্র্যাজেডির কাহিনীর মধ্যে আমরা ছিলাম। তো সেই ট্র্যাজেডির কাহিনীর মধ্যে আমরা চলে যাচ্ছি যে যে ট্র্যাজেডিকে তিনি ষড় অঙ্গ অথবা যেটা বলছি যে ছয়টা গুণের কথা বলেছিলেন অর্থাৎ ছয়টা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন যেগুলো ট্র্যাজেডিতে থাকবে বলে তিনি উল্লেখ করেছিলেন। এই ছয়টা জিনিস হলো, প্রথম হচ্ছে কাহিনী, তারপর হচ্ছে চরিত্র, তারপর হচ্ছে রচনা রীতি। এই রচনা রীতিকে অনেকে ভাষা বলতে চান, যেটাকে ডিকশন বলা হয় ইংরেজিতে। ডিকশন ঠিক ল্যাঙ্গুয়েজ না, ডিকশন মানে রচনা রীতি। তারপর হচ্ছে অভিপ্রায়। অভিপ্রায় বলতে হচ্ছে মনন অথবা চিন্তা, কিংবা এই একটা টেক্সটের মধ্যে লুকিয়ে থাকা যে মনোভাব বা মরাল, যেটাই বলে না কেন, সেটা হচ্ছে অভিপ্রায়। তো এই চারটা জিনিস মহাকাব্যেও থাকে: কাহিনী, চরিত্র, রচনারীতি এবং অভিপ্রায়। এই চারটা জিনিস মহাকাব্যেও থাকে। ট্র্যাজেডিতে কেবলমাত্র দৃশ্য এবং সঙ্গীত এই দুটো নতুন যুক্ত হয়। আমি আবার বলছি যে ট্র্যাজেডিতে শুধু দৃশ্য এবং সঙ্গীত এই দুটো নতুন জিনিস যুক্ত হয়, বাকি চারটা মহাকাব্যেও থাকে, ট্র্যাজেডিতেও থাকে। যাই হোক, আমরা আসছি একে একে, এবং কোনটার গুরুত্ব কেমন, কোনটা কি রকম হতে পারে সেটা নিয়ে আমরা আলাপ করব এখন। তো কাহিনী প্রথমে যদি আসি, যে কাহিনীকে এরিস্টটল খুবই গুরুত্ব দিয়েছেন, এবং যেটা গ্রিক শাস্ত্রে যেটা নাম ছিল মুথোস, অর্থাৎ যে ঘটনার সজ্জা, কিংবা কাহিনীটিকে আমরা বৃত্ত বলতে পারি, আবার প্লটও বলতে পারি। আমি আগে বলেছিলাম যে প্লট মানে হলো একটা ঘটনার বিন্যাস, সেটাকে প্লট বলা হচ্ছে। আর ঘটনাটা বিন্যস্ত হয় এক ধরনের বৃত্তাকার, অর্থাৎ বৃত্ত যেমন একটা সম্পূর্ণ বৃত্ত বলতে আমরা বুঝি যে একটা রেখা ঘুরে এসে আবার সেই জায়গাটাতেই মিলিত হয়। এক বিন্দু থেকে তৈরি হয়ে ওই বিন্দুতে এসে মিলিত হয়, এটা হচ্ছে বৃত্ত। মানে এটা একটা সম্পূর্ণতা বোঝায় আর কি। গোল একটা জিনিস, এটা সম্পূর্ণতা বোঝায়। তো এটা যেমন রেখার সম্পূর্ণতা, তেমনি করে কাহিনীরও সম্পূর্ণতা, যে কারণে এটাকে বৃত্ত বলা হচ্ছে। তো এই ট্র্যাজেডি হচ্ছে এই ট্র্যাজেডির ভিতরে এই প্লট হচ্ছে ঘটনার সজ্জা। আর এই কাহিনীর মধ্যে আরো অনেকগুলো বিষয় থাকে, যেমন ধরা যাক আয়তন, সমগ্রতা, ঐক্য, তারপর বিপ্রতিপতা ও উদ্ঘাটন, তারপর থাকে গ্রন্থি মোচন ও গ্রন্থি বন্ধন, বা গ্রন্থি বন্ধন ও গ্রন্থি মোচন, না বন্ধন বলাই ভালো। এই বিষয়গুলো কিন্তু থাকে এই একটা কাহিনীর মধ্যে। ফলে আমরা বুঝতে পারবো যে একটা কাহিনীতেও অনেক বিষয়ে লুকিয়ে থাকে, এবং একটা কাহিনীতেও অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা করবার অবকাশ থাকে। তো আমরা প্রথমে কাহিনীর জায়গা থেকে আয়তনকে আমরা আলোচনা করে নিই। যে আয়তন বলতে এরিস্টটল বুঝতেন যে একটা আহ, আমরা একটা জিনিস এরিস্টটল থেকে বুঝতে পেরেছি, দর্শন থেকে, প্লেটো এবং এরিস্টটল দুজন থেকে বুঝতে পেরেছি, সেটা হলো যে তারা দুজনেই সঙ্গতিকে পছন্দ করেন, এক ধরনের ঐক্যকে পছন্দ করেন, একটা জিনিসের সম্পূর্ণতাকে পছন্দ করেন, একটা জিনিসের অখণ্ডতাকে পছন্দ করেন, এবং একটা জিনিস এর হারমোনি যেটাকে বলি আমরা ইংরেজিতে, এটার মানে হচ্ছে যে সৌষম্য বোধ, সেটাকে তিনি পছন্দ করেন। তো এই যে সৌষম্য বোধকে তিনি পছন্দ করেন, এটার প্রমাণ তিনি এই কাহিনী যখন বৈশিষ্ট্য তিনি নির্মাণ করছেন, সেই বৈশিষ্ট্যের মধ্যেও কিন্তু তিনি বারবার ব্যক্ত করছেন এই সম্পূর্ণতার কথাটা, এই সুষম্যবোধের কথাটা, এই হারমোনির কথাগুলো বারবার আসছে। এবং এই সূত্রে তিনি কিন্তু আহ, তত্ত্ব উদ্ঘাটন করছেন, আমাদের সামনে ব্যক্ত করছেন যে একটা কাহিনী কেমন হওয়া উচিত। যেমন তিনি বলেছিলেন যে আহ, একটা জন্তু ছবি যদি আমরা আঁকি, ধরা যাক, সে ছবিটা এত বেশি বড় করব না যেটা খারাপ দেখায়, আবার ছোট করব না যেন সেটা চোখে আহ ধরে না, এরকম না। তার মানে হচ্ছে যে একটা জিনিস আহ অনেক বড় হতে পারে। যেমন ধরা যাক একটা
একটা ছবিতে কি ঘটে, যে একটা 1000 মাইল রাস্তা, তো সেই রাস্তাটাকে নিশ্চয়ই আমরা 1000 মাইল হিসেবে অঙ্কন করব না। আমরা যখন ছবিতে আনবো তখন একটা নির্দিষ্ট আকার দেব, তাতে আমরা বুঝবো যে এটা একটা 1000 মাইল রাস্তা। এতে আমাদের কোনো অসুবিধা নেই বুঝতে। একটা সংকেতের মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে এই ছবিটার মধ্যে এই রাস্তাটুকু আমি 1000 কিলোমিটার বুঝিয়েছি, তাহলে যথেষ্ট। তার মানে হচ্ছে যে ছবি যেমন একটা মাধ্যম, তেমনি করে একটা শিল্প বা একটা সাহিত্য সেটা কিন্তু একটা মাধ্যম। ফলে সেটা যদি জীবনের কথা বলে, ফলে একটা মাধ্যমের মাঝখান থেকে সে কথা বলে। যদি তাই ঘটে, তাহলে আমরা চিত্রশিল্পে যেমন বিভ্রমাত্মক চিত্র আঁকি। বিভ্রমাত্মক বলতে যে 1000 মাইল রাস্তা নিশ্চয়ই আমরা আঁকবো না, আমরা অল্পই আঁকবো, অর্থাৎ এটা বিভ্রম এক ধরনের। কিন্তু এই বিভ্রমের মধ্যে দিয়ে আমরা সত্যকে উপস্থাপন করি ছবির মধ্যে দিয়ে। তেমনি করে একটা টেক্সটের মধ্যেও থাকবে সেই জিনিসটা, যেটা অঙ্কন করলে, যেভাবে অঙ্কন করলে একজন শিল্পী বা একজন সাহিত্যিক যেভাবে লিখলে সেটা সম্পূর্ণতা পায়, সেটাই তাকে করতে হবে। অর্থাৎ আয়তন, এখানে আয়তনের কথা বলা হচ্ছে, যে আয়তনটা এত বেশি হওয়া যাবে না। একটা আহ তিনি এই এই আয়তনের সূত্রে কিন্তু এই কথাগুলো বলেছিলেন, বা আমরা আমরা সেই চিন্তাগুলো করতে পারি যে একটা জিনিসের আয়তন এত বেশি হবে না যে সেটা খুব বেশি বর্ধিত হয়ে যাওয়া, মানে মানুষের স্মৃতির সীমা পেরিয়ে যায়, এমন হতে পারে না। এরিস্টটল কিন্তু বারবার এই কথাটা বলছেন যে স্মৃতির সীমা যেন না পেরিয়ে যায়। অর্থাৎ একটা কাহিনী দেখা যাচ্ছে 3-4 দিন, 7 দিন, 8 দিন ধরে চলছে, যদি এরকম হয়, বা এত বড় ঢাউস যে সেটা পড়তে গিয়ে আগের চরিত্র ভুলে গেছি, আগের কাহিনী ভুলে গেছি, আর আগে কি আছে সে সমস্ত কিছু ভুলে গেলাম পাঠক হিসেবে। তো এরিস্টটল বলছেন যে এটা ঠিক করা যাবে না। একটা কাহিনী অবশ্যই হতে হবে একটা নির্দিষ্ট আয়তনের, যেন পাঠক তার স্মৃতিতে আগের যে ঘটনা সেটা রাখতে পারে। অর্থাৎ একটা দৈর্ঘ্য, এমন একটা দৈর্ঘ্যের সম্ভাব্য দৈর্ঘ্য তিনি নির্মাণ করতে বলেছেন, এবং সেই দৈর্ঘ্যের মধ্যে দিয়ে তিনি জীবনের সুখ দুঃখের যে ঘটনা সেটাকে তিনি দেখাতে বলেছেন। এবং এই দৈর্ঘ্য তিনি বলছেন যথার্থ সীমা, অর্থাৎ একটা নির্দিষ্ট দৈর্ঘ্য। তার মানে খুব বেশি বড় হওয়া যাবে না, খুব বেশি ছোট হওয়া যাবে না। এটা আমি একটু সহজ কথা বুঝিয়ে দিলাম যে কাহিনীর আয়তনটা কি জিনিস। এখন আমরা আসি কাহিনীর সমগ্রতার মধ্যে। তিনি সমগ্রতা বলতে একটা জিনিস বোঝাচ্ছেন যে একটা কাহিনী হবে সম্পূর্ণ, অর্থাৎ একটা কাহিনী এমন হবে না যেন শুরু আছে তার শেষ নাই, এমনটা হবে না। অথবা শুরু আছে শেষ আছে মাঝখানে নাই, তাও হবে না। অথবা আহ, মধ্যবর্তী অংশ আছে, শেষ অংশ আছে, প্রথম অংশ নাই, তা হবে না। অবশ্যই তাকে একটা সঙ্গতি রক্ষা করতে হবে, এবং এবং আদি, মধ্য, অন্ত, এই তিনটা জিনিসকে রক্ষা করতে হবে। অর্থাৎ একটা কাহিনী সুন্দরভাবে শুরু হবে, সুন্দরভাবে শেষ হবে, এবং কাহিনীটা থাকবে সুনিপুণ, যেন ট্র্যাজেডির কাহিনীর ক্ষেত্রে তিনি এই কথাটা বলছিলেন যে এতে আমাদের কাছে ঘটনাটা স্পষ্ট হবে। এবং সেই সূত্রে তিনি অনেক গ্রিক ট্র্যাজেডি থেকে আলাপ করেছেন, যেমন আগামমনন থেকে কথা বলেছেন তিনি। মানে আমরা উদাহরণ দিতে পারি, আগামমনন থেকে উদাহরণ দিতে পারি, আমরা আমরা এই ক্ষেত্রে ইডিপাস থেকে উদাহরণ দিতে পারি, আমরা ইফিজেনিয়া থেকে উদাহরণ দিতে পারি, ফিগেনিয়া বা ইফিজেনিয়া থেকে উদাহরণ দিতে পারি, মিডিয়া থেকে উদাহরণ দিতে পারি। হ্যাঁ, যে এই যে প্রত্যেকটা কাহিনী একটা সঙ্গতি রক্ষা করেছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনার একটা প্রবাহ যেটা সেটা রক্ষা করেছে। এবং আমরা যেমন স্কাইলাসের ট্র্যাজেডি আগামেমনন, সেটাতে যেমন আমরা দেখছি যে ট্রয় যুদ্ধ শেষ হলো, আগামেমনন সেই যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছেন, এবং ওই প্রত্যাবর্তন থেকে কিন্তু কাহিনী শুরু হচ্ছে। একটা বিষয় যে এমন নয়, এই সমগ্রতা বলতে একটা জিনিস মনে রাখতে হবে যে যেখান থেকে কাহিনীটা শুরু হচ্ছে সেখান থেকে সে শুরু, মানে সেখান থেকে নিয়ে মানে মনে হবে যে হ্যাঁ এখান থেকে শুরু, তার আগেও ঘটনা থাকতে পারে। কিন্তু একটা উত্তম ট্র্যাজেডিতে সব ঘটনা উপস্থাপনের সুযোগ নেই। যেমন ধরা যাক, আমরা যখন গ্রিক ট্র্যাজেডির নাটকগুলো পড়ি তখন আমরা দেখি যে আহ, যে প্রত্যেকটা ঘটনার সঙ্গে প্রত্যেকটা ঘটনার কিন্তু যোগাযোগ আছে। অর্থাৎ আগামেমননের মেয়ে হচ্ছে ইফিজেনিয়া, তো ইফিজেনিয়া নিয়ে আলাদা আলাদা নাটক হয়েছে, আগামেমনন নিয়ে আলাদা নাটক হয়েছে। তার আগেও ছিল প্রমেথিউস। প্রমেথিউস হচ্ছে আহ, আহ, মানে এক অর্থে জিউসের শত্রু হয়ে গেছেন। তো সেই প্রমেথিউস হচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড, আগের অনেক আগের ঘটনা। আবার আগামেমনন শুরু হওয়ার আগে প্যারিস এবং ট্রয়ের যুদ্ধ, যেটা
ঘটে গেছে এবং গ্রিক যুদ্ধ ঘটে গেছে এবং সেখান থেকে প্যারিস হেলেনকে নিয়ে চলে গেছেন, ট্রয়ে চলে গেছেন। তো এই যে কাহিনীটা, আমরা কিন্তু আগামেমনন নাটকে ওই কাহিনীটা পাবো না। মানে প্যারিসের যে হেলেনকে নিয়ে যাওয়া, এই কাহিনীটা কিন্তু আগামেমননের ভিতর নাই। তার কারণই হচ্ছে আয়তন। অর্থাৎ একটা মহাকাব্যের ভিতরে সমস্ত কাহিনী আছে, অর্থাৎ ইলিয়াড এবং অডেসি, সেখানে সব কাহিনী আছে, সব। মানে হচ্ছে যে একদম কোত্থেকে দেবতা রাজ্য, তার আগের রাজ্য, তার আগে প্রমিথিউস, তার আগে কি ঘটেছিল, দেবতা জিউস কি করেছিলেন, অমুক তমুক, মানে পুরো গ্রিক পুরাণের যাবতীয় যে দেবতাগুলো আছে সমস্ত চরিত্রগুলোকে নিয়ে এসে ওখানে ভিড় করা হয়েছে এবং যথেষ্ট কাহিনী, উপকাহিনী, তারপরে নানা রকম ঘটনা অনুঘটনা দিয়ে ভর্তি হচ্ছে মহাকাব্য। তার মানে মহাকাব্যের গঠনটা যেহেতু বিস্তৃত এবং বিরাট, ফলে মহাকাব্যের মধ্যে সমস্তটাই ধারণ করা হয়েছে। কিন্তু যখন ট্র্যাজেডি নির্মিত হবে, এরিস্টটলের কথা হলো ট্র্যাজেডির ভিতরে থাকবে এক একটা ঘটনা এবং সেই ঘটনা ওইটুকুর মধ্যে সম্পূর্ণতা পাবে। ব্যাপারটা এমন নয় যে সমস্তটাই লিখতে হবে একটা ট্র্যাজেডির মধ্যে, তা নয়, বরং যাকে ঘিরে কেন্দ্র করে লেখা হচ্ছে। মানে আগামেমনন হচ্ছে গ্রিক শ্রেষ্ঠ বীর সেনাপতি তিনি, এবং হেলেনকে নিয়ে যাওয়া হয়েছে ট্রয়ে, প্যারিস নিয়ে গেছে তাকে, ওই যুদ্ধের শেষ হয়ে গেছে, তার পরের কাহিনী হচ্ছে আগামেমনন, এবং ওখান থেকে কাহিনীটা শুরু হচ্ছে, তার আগের কোনো কাহিনী এখানে নাই। তার মানে সে আগামেমনন যে চরিত্রটা, সেটাকে ঘিরেই কাহিনীটা আবর্তিত হবে, এবং ওখানে আগামেমননের যে পরিণতি, তার মৃত্যু ঘটলো। আমরা দেখি যে সে গ্রিকরা ট্রয় ধ্বংস করে দিয়ে পরাজিত, বিজয়ীর বেশে এসে প্রবেশ করলো, কিন্তু তার স্ত্রী যে ক্লাইটোমেনেস্ত্রা, তাকে কিন্তু হত্যা করলো আগামেমননকে। এগুলো অনেক ইতিহাস, এগুলো বলতে গেলে আবার অনেক ক্লাস চলে যাবে, আমি ওখানে ঢুকতে চাই না। তোমাদের জানার ইচ্ছে থাকলে আমি অন্য সময় বলবো। তো এই যে আগামেমননের হত্যা এবং একটা ট্র্যাজেডি, আগামেমননের ক্ষেত্রে ট্র্যাজেডি যে তার নিজের মেয়েকে বলি দিল এবং সে নিজেও বাঁচতে পারলো না। গ্রিক ট্র্যাজেডির কিছু বৈশিষ্ট্য ছিল, যে গ্রিক ট্র্যাজেডিতে অবশ্যই মানুষ কখনো আপনজনকে হত্যা করতে পারবে না, এটা তার নৈতিকতার অংশ ছিল, এবং আপনজনকে যদি নিজের রক্ত সম্পর্কে যদি হত্যা করে তাহলে সেও শাস্তি প্রাপ্ত হবে। তার মানে সে যখন তার কন্যাকে হত্যা করেছে তখন কিন্তু শাস্তি প্রাপ্ত হয়েছে যে তারও হত্যা হবে। এরকম করে আমরা গ্রন্থনা করতে পারি। আবার এমনও হয়েছে যে দেবতা যদি কোনো কারণে অভিশাপ দেন, সে অভিশাপটাও প্রচন্ড ভাবে বর্ষিত হবে মানুষের উপরে, এবং সেটা অবশ্যই ফলবে এবং তার ভবিষ্যৎবাণী ফলবে। আমরা ইডিপাস নাটকে দেখেছি যে অ্যাপোলো ভবিষ্যৎবাণী করেছিল যে ইডিপাস তার পিতাকে হত্যা করবে এবং অজান্তেই তার মাকে বিবাহ করবে, এবং এটা হবে তার জীবনের শ্রেষ্ঠতম ট্র্যাজেডি, এবং তাই ঘটেছে। তো এই যে ব্যাপার, অর্থাৎ আমরা আগামেমনন ছিলাম, ওটা আবার আরেক কাহিনী, ইডিপাস এবং রাজা লেয়াস এবং সেটা আগের কাহিনী, অন্য কাহিনী। তো সেটা আর একটা ট্র্যাজেডি। তো তার মানে হলো যে প্রত্যেকটা ট্র্যাজেডি এক একটা সম্পূর্ণায়তন নাটক, একটা সম্পূর্ণ কাহিনী। আমি এটা বলবার জন্য এত কথা বললাম। এবং আগামেমনন এই যে হত্যাকাণ্ড হলো, তার পেছনে যে গ্রিক ট্র্যাজেডির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অবশ্যই আছে, সম্পূর্ণভাবে আছে। যে গ্রিক ট্র্যাজেডিতে যেভাবে মানুষের দুর্ভাগ্য মানুষকে স্থাপন করা হয়, ট্র্যাজেডিতে যেভাবে মানুষের, এবং আরেকটা জিনিস আছে যে মানুষের নিজের যে মানবিক হয়, অর্থাৎ মানবিক বৈশিষ্ট্য। ধরা যাক আগামেমনন খুব রাগী ছিল, প্রচন্ড রাগী এবং অহংকারী, এবং প্রত্যেকটা নায়ককে আমরা গ্রিক ট্র্যাজেডি থেকে যে তার দোষ ত্রুটি সবই আছে, তার উচ্চ বংশীয়, ধীরদাত্ত, খুব মহান, এটা সেটা যাই হোক না কেন, সমস্তটা সত্ত্বেও প্রচন্ড রাগী, প্রচন্ড কান পাতলা এবং প্রচন্ড ক্রোধান্বিত, এবং একই সঙ্গে হলো যে প্রতিশোধ পরায়ণ। এই সমস্তটা তাদের ভিতরে আছে, চরিত্রের ভিতরে আছে, প্রত্যেকটা চরিত্রের ভিতরে আছে। তো যাই হোক, এই সমস্তটাই তাদের ত্রুটি এবং এগুলো থাকবে। এবং এই যে বললাম ভাগ্য, মানবিক ত্রুটি, তারপর হচ্ছে যে রক্ত সম্পর্কের ক্ষয়, তারপর হচ্ছে যে এই যে পাপ, অর্থাৎ পাপ, মানুষজন জন্মগ্রহণ করেছে পাপ তার আষ্টপৃষ্ঠে জড়িয়ে থাকা একটা বৈশিষ্ট্য। পাপ যদি আবার পাপ সে করবে, পাপের ফাঁদে সে পড়বে, এমন না যে পাপ সে নিজে করছে সবসময়, তা নয়, দেবতা তাকে ফাঁদে ফেলে পাপ করাবে। পাপ যখন করাবে, সে পাপের প্রায়শ্চিত্ত আবার তাকে করতে হবে, হয়তো নিজের মৃত্যুর মধ্য দিয়ে বা আত্মীয় মৃত্যুর মধ্য দিয়ে, তারপরে হাহাকারের মধ্য দিয়ে। যেমন রাজা ক্রেয়ন, যিনি ছিলেন ইডিপাসের মামা, একই সঙ্গে হচ্ছে ইডিপাসের শ্যালক, যেহেতু তিনি তার মাকে বিয়ে করেছিলেন, তাহলে সে আবার শ্যালক। তো
সেই ক্রেয়ন কিন্তু তাকে নিয়ে আলাদা নাটক হয়েছে, আন্তিগনি। আন্তিগনি হচ্ছে ইডিপাসের মেয়ে, তাকে নিয়ে আলাদা নাটক হয়েছে। তো সেই আন্তিগনির যে তার মেয়ে, গ্রিক ইডিপাসের মেয়ে, সেটা আবার আর একটা কাহিনী আমরা দেখছি। এবং আন্তিগনির কাহিনীর মধ্যে আমরা দেখছি রাজা ক্রেয়নকে, যে ক্রেয়ন সমস্ত হত্যাকাণ্ডের পরে, তার নিজের পুত্র সমস্ত হত্যার পরে, সমস্ত কিছু করার পরে এবং রক্তপাতের পরে সে হয়ে পড়লো নিঃসঙ্গ, এবং সে ছিল উদ্ধত, প্রচন্ড অহংকারী। আগামেমননও তাই, প্রচন্ড অহংকারী এবং উদ্ধত। এবং কোন উদ্ধত এবং অহংকারীকে জগৎ পছন্দ করে না। এটা হয়তো এরিস্টটল দেখাতে চেয়েছিলেন, বোঝাতে চেয়েছিলেন মানুষকে। যাই হোক, সেটা অন্য বিষয়। আর ইউরিপিডিসের মেডিয়া মিডিয়া বা মেদেয়া যেটা সে নাটকের মধ্যে একই ঘটনা, সেখানেও কিন্তু এইভাবেই মানুষকে দেখানো হয়েছে। অর্থাৎ সেখানেও মিডিয়া বা মেদেয়া যে চরিত্রটি, তার নারী চরিত্র এবং তার যে যন্ত্রণা এবং তার যে একাকিত্ব, সেটাকে দেখানো হয়েছে। এবং সেও হত্যাকাণ্ডে লিপ্ত হয়, স্বামীকে হত্যা করে নিজেও সে মৃত্যু মুখে পতিত হয়। তো এই এই সময় এগুলোর অনেক মানে বিস্তারিত কাহিনী আছে, আমি আর ওদিকে যাব না। তো আমরা বলছিলাম যে সমগ্রতা, আমরা এটুকু বলতে গিয়ে এই কথাটা বলছিলাম, আমি এই কথা বলছিলাম যে সমগ্রতা অর্থ এই ট্র্যাজেডিতে বুঝবো আমরা যে এটা মহাকাব্যের মতো সমগ্র নয়, এটা ট্র্যাজেডির রচনা অর্থে সমগ্র। অর্থাৎ সে তার সীমিত সীমার মধ্য দিয়েই সে আদি অন্ত মধ্যকে সম্পূর্ণ করবে। তারপর হচ্ছে ঐক্য বৈশিষ্ট্য হিসেবে, প্রথম আমরা পড়লাম আয়তন, তারপর পড়লাম সমগ্রতা, এগুলো কাহিনীর বৈশিষ্ট্য। তারপর কাহিনীর বৈশিষ্ট্য হিসেবে ঐক্য। ঐক্যের আলোচনা যখন করা হচ্ছে, তখন আমরা এটাও বুঝতে পারছি যে ঐক্যটা আসলে ওইগুলোর মতোই, মানে ঐক্য এক ধরনের হারমোনি। অর্থাৎ একটা কাহিনীর মধ্যে ঐক্য থাকতে হবে। ঐক্যটা কি জিনিস? ইংরেজিতে বলা হচ্ছে এটাকে ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ অ্যাকশনটা কি জিনিস? যে ঘটনাগুলো ঘটবে সেগুলো একটা নির্বাচন থাকবে অবশ্যই, এবং ক্রিয়া, যেহেতু ট্র্যাজেডি একটা ক্রিয়া, উত্তম ক্রিয়া, সেটাকে এরিস্টটল বলছেন যে এটা একটা ক্রিয়া, মানে এটার মধ্যে অ্যাকশন থাকে, ঘটনার পর ঘটনা ঘটবে, ঘটনার পর ঘটনা ঘটবে, এই যে মিলে তৈরি হবে। এটার মধ্যে একটা, তিনি বলছেন যে এই যে অনুকরণ, ট্র্যাজেডি একটা অনুকরণ, একটা শ্রেষ্ঠ অনুকরণ। তিনি বলছেন শ্রেষ্ঠ অনুকরণের যে জিনিসটা, এই অনুকরণটা এমন ভাবে সাজানো হবে যেন কোনো অংশকে আহ তেমন পরিবর্তন করা যাবে না, আবার পরিত্যাগ করা যাবে না, এবং একটা সম্পূর্ণ কাহিনীর ভিতর থেকে কোনো কিছু বিচ্যুত বা বিধ্বস্ত করা যাবে না, এবং পাঠকের বা দর্শকের কাছে উপযোগী হয়ে ওঠে এমন ভাবে তাকে করতে হবে। মানে এটাই হচ্ছে ঐক্য, এটা এক ধরনের হারমোনি। মানে আমরা এইগুলো একই রকম কথা মনে হবে যে বিশেষ করে সমগ্রতা, এই আয়তন এবং ঐক্য, কতগুলো কথা কাছাকাছি একই রকম প্রায় বলতে গেলে, তবে তারপরও জিনিসটা একটু আলাদা আলাদা, এই আর কি। এবং তিনি এটাও বলছেন যে এখানে ঐক্যের প্রসঙ্গ এসে আমরা আবার দেখবো যে তিনি আয়তনের কথা বলছেন, যে এখানে এসে আবার নতুন করে আবার আয়তনের কথা বলা হচ্ছে। যে এবং একটা বিষয়, ঐক্যের ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করবো, আয়তনের কথা যত বলা হোক না কেন, এখানে যেমন বলা হচ্ছে যে ট্র্যাজেডির একটা কালসীমা হবে এরকম যে একটা নির্দিষ্ট সময়সীমা মধ্যে এক সূর্য থেকে আর এক সূর্য, 24 ঘন্টা, মানে এই সময়ের মধ্যে যে ঘটনাটা ঘটে সেরকম ঘটনাটা স্থাপন করতে হবে ট্র্যাজেডির মধ্যে, মানে 24 ঘন্টার কাহিনী। তো এটা তো গেল একটা দিক। কিন্তু তিনি ঐক্য বলতে আমরা স্পষ্ট তিনি কি পার্থক্য আমরা পেলাম সে জায়গাটা আমরা দেখি, যে তিনি ঐক্য বলতে তিনটা ঐক্যের কথা বলছিলেন। একটা হচ্ছে ঘটনার ঐক্য, আমি তিনটা ঐক্যের কথা বলি। একটা হচ্ছে ঘটনার ঐক্য, একটা হচ্ছে স্থানের ঐক্য, আর একটা হচ্ছে কালের ঐক্য। এটাকেই বলা হচ্ছে ইংরেজিতে ইউনিটি অফ অ্যাকশন। মানে ইউনিটি, একই সঙ্গে আরো দুটো জিনিস আছে, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম। মানে তিনটাই গুরুত্বপূর্ণ জিনিস, যে একটা ঘটনা ঘটছে সেখানে একটা ঐক্য থাকতে হবে, এবং সে ঐক্যের মধ্যে যে ঘটনাটা ঘটবে তার যেমন ঐক্য আছে, যে সেটা পরস্পরের সঙ্গে পরস্পর বদ্ধ, রীতিবদ্ধ এবং কাঠামোবদ্ধ, এবং সেটা কোথায় ঘটছে স্থান, সেটার একটা ঐক্য থাকবে, সেটার একটা নির্দেশনা থাকবে অবশ্যই। স্থানগুলো লোকেশন নির্ধারণ করা থাকবে, অর্থাৎ কোথায় ঘটছে কাহিনীটা, সেটা থাকতে হবে। অর্থাৎ সেটা যদি গ্রিসের গ্রিসে হয় তাহলে গ্রিসের কথা, ট্রয়ে যদি হয় তাহলে ট্রয়ের কথা। যদি সেটা যেমন আগামন ছিলেন আর্গোসের অধিপতি, আর্গোস নামক রাজ্য, তো সেই আর্গোসেরই কাহিনী সেটা থাকতে হবে। এবং ইডিপাসকে দেখছি যে কোরিন্থের কাহিনী, তিনি কোরিন্থে বড় হয়েছেন, থিবি নগরীতে পরবর্তীকালে এসছেন। তার বাবার যে যে আসল বাবা ছিল, তার রাজ্য ছিল থিবিস, আর তার পালিত পিতার রাজ্য ছিল কোরিন্থ। তাহলে যেখানে কোরিন্থ সেখানে কোরিন্থ থাকতে হবে।
যেখানে থিবিস সেখানে থিবিস থাকতে হবে, যেখানে আর্গস সেখানে আর্গস থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, মানে হলো যে স্থান যেটা স্থান যে স্থানে ঘটনা ঘটছে সেই স্থানের ব্যাপারটা স্পষ্ট থাকতে হবে। তারপর হচ্ছে কালের ঐক্য। কালের ঐক্য বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে কাল মানে যে আহ, যে সময় ঘটনাটা ঘটছে সেই সময়টা স্পষ্ট থাকতে হবে রচনার মধ্যে। সেই সময়টা স্পষ্ট থাকতে হবে এবং সেই সময়সীমা কে, যিনি ট্র্যাজেডি রচয়িতা তিনি সেই সময়সীমাকে একবার স্পষ্ট করে তার কাহিনীর মধ্যে প্রকাশ করবেন। তো আমরা আমরা কিন্তু মোটামুটি আহ, ঘটনার আহ, মানে যেটা তিনটা ঐক্য সেটার কথা আমরা বললাম, যে ঘটনার ঐক্য, স্থানের ঐক্য এবং কালের ঐক্য, এই তিন ঐক্য মিলিয়ে হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। তো এই অ্যাকশন যেটা মূলত এবং যেটা হচ্ছে মূলত অনুকরণ, এই অনুকরণটা এভাবেই সম্পন্ন হয়, ট্র্যাজেডির অনুকরণটা। তো তাহলে আমরা পড়লাম কাহিনীর মধ্যে, প্রথমে আমরা কাহিনী বা প্লট কি জিনিস সেটা জানলাম, তারপর আয়তন জানলাম, তারপর সমগ্রতা এবং ঐক্য এই প্রসঙ্গে জানলাম। এরপরে যে প্রসঙ্গটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিপ্রতিপতা ও উদ্ঘাটন। আমি একটা চিত্র আনি। এই যে চিত্রটা আমরা পাচ্ছি, এটা এক নজর দেখে নিলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে এরিস্টটলের কাহিনী নির্মাণের একটা রেখা, যেটা কিভাবে ঘটনা শুরু হয়, কিভাবে একটা ঘটনা এগিয়ে যায়। হ্যাঁ, ঠিক সরল রেখায় এগিয়ে যায় না, খুব সোজাভাবে ওঠে না, এটা ওঠে একটু একটু বাঁকা ভাবে, একটু এরকম এইরকম করে যাবে। তারপর এখানে এসে ক্রিটিক্যাল পিরিয়ড যেটা সন্ধিকাল আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এখানে তৈরি হবে একদম চূড়ান্ত চূড়ান্ত একটা ঘটনা তৈরি হবে এখানে। এবং এই চূড়ান্ত বিষয়টা আবার সমাধান করবার জন্য এরপর আবার এগিয়ে যাবে কাহিনী। এই কাহিনীটা এগিয়ে আস্তে আস্তে আমরা দেখবো যে এখানে সে স্লোপ অ্যাওয়ে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে চতুর্থ সমাপ্তি দিকে সে এগিয়ে যাবে, এবং এটা ফলিং অ্যাকশনও বলে অনেকে। এই যে ফলিং অ্যাকশন, এই ফলিং অ্যাকশন মানে হচ্ছে পরবর্তী ঘটনা। ফলিং অ্যাকশনে গিয়ে তারপরে অন্তিম ঘটনা, ঘটনা শেষ হয়ে যাবে ক্যাটাস্ট্রফির মধ্য দিয়ে। এবং এই ক্যাটাস্ট্রফির মধ্য দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যাথারসিস এক ধরনের। সেই ক্যাথারসিস নিয়ে আমরা কথা বলবো পরে শেষের বৈশিষ্ট্য হিসেবে। আমরা তার আগে একটু সেরে নেই যে ঘটনার আরম্ভ, তিনি যেটা বলছেন একটা কাহিনীর মধ্যে ঘটনার আরম্ভ থাকবে, একটা ঘটনা এগিয়ে যাবে এভাবে, এবং গিয়ে সে হচ্ছে যে উদ্ঘাটন করতে থাকবে, একটা ঘটনার উদ্ঘাটন ঘটবে, উদ্ঘাটন ঘটে উদ্ঘাটনের শেষ হবে না, উদ্ঘাটনটা একটা চূড়ান্ত পর্যায়ে যাবে। এটা উদাহরণ আমি দিচ্ছি। এই চূড়ান্ত থেকে আবার নেমে গিয়ে সে আবার ঘটনাটা সমাধানের দিকে যাওয়া শুরু করবে, সমাধান ঠিক হবে না, আমরা জানি যে শেষ পর্যন্ত গিয়ে ট্র্যাজেডি ঘটবে, অন্তিম ঘটনা ঘটবে। তো এই ভাবে ট্র্যাজেডি অগ্রসর হয় এবং ক্রিটিক্যাল পিরিয়ডে গিয়ে হাজির হয় এবং তারপর নিচে নামে। তো এটাকে আমরা বলতে চাচ্ছি যে বিপ্রতিপতা ও উদ্ঘাটন এটা কিভাবে ঘটে আমরা দেখি। যে কাহিনীর যে এটাকে গ্রিক ভাষায় নাম দেওয়া হচ্ছে পেরিপেতি। পেরিপেতি শব্দের অর্থ হচ্ছে উদ্ঘাটন। অর্থাৎ উদ্ঘাটন হচ্ছে এই যে আমরা রাজা এডিপাস থেকে দেখি উদাহরণটা, যে রাজা এডিপাস নাটকে প্রথমে কি হচ্ছে যে একটা তিনি থিবিসের যে রাজপ্রাসাদ সেখানে তিনি দাঁড়িয়ে আছেন বা সেখানে আছেন, এবং একটা মহামারী শুরু হয়েছে, যেমন এখন মহামারী চলছে এরকম আর কি। একটা মহামারী শুরু হয়েছে, খরা তীব্র আহ, মানে আর কি মন্বন্তর শুরু হয়েছে। তো এমন একটা অবস্থায় বহু লোক সেখানে এসে হাজির, এবং তারা জানতে পেরেছে কোনোভাবে, যে এখানে কোনোভাবে জানা গেছে যে এই ধরনের ঘটনা যে পাপের ফল মানুষের, অর্থাৎ কোনো একটা এমন একটা ঘটনা ঘটেছে যার ফল হচ্ছে এরকম। তো এই ঘটনাটা আমরা দেখি যে যখন মানে ঘটনাটা এগিয়ে যাচ্ছে, এবং রাজা ইডিপাস তখনও জানে না যে এই যে দুর্ভাগ্যজনক অস্তিত্ব নেমে এসছে থিবির উপরে বা থিবিস নগরের উপরে, এইটার আসলে দায়টা কার তিনি জানেন না, এবং তিনি জানতে চেষ্টা করছেন।
এই চেষ্টা করাটা হচ্ছে এই ঘটনার অ্যাকশনের দিকে এগিয়েছে। তিনি জানতে চেষ্টা করছেন, কমান্ডার জানতে চেষ্টা করছেন যে ঘটনাটা কি, কে দায়ী, হ্যাঁ কে দায়ী, আসলে সবাই কানাঘুষা করছে বা কিংবা দেবতার কাছ থেকে বানিয়ে আসছে যে হ্যাঁ ইডিপাসই হচ্ছে তার মানে কেউ একজন পাপ করেছে, সেটা ইডিপাস কিনা সেটা নির্দিষ্ট স্পষ্ট নয়। সে কাহিনীটাকে স্পষ্ট করতে কিন্তু অগ্রসর হচ্ছে ইডিপাস, এবং সে অগ্রসর হওয়ার মধ্যে দিয়ে সে তার অতীতকে, মানে সে একটা জিনিস যে এখানে এসে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া গেল না, তখন একজন ত্রিকালজ্ঞ টাইরেসিয়াস তার নাম, সেরকম একটা চরিত্র আসলো, মানে একটা জ্ঞানী চরিত্র, অথবা বলতে পারে যে যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে দর্শন করতে পারে এমন একটা চরিত্র, টাইরেসিয়াস মহাজ্ঞানী। তখন এই টাইরেসিয়াস নামক লোকরা, এরকম লোক বহু ছিল সমাজে এবং আজও তারা আছে, দরবেশ সন্ন্যাসী যাই বলে না কেন, আমরা মহাজ্ঞানী মানুষজন ঘোরাফেরা করে, এরকম মানুষ যারা অতীত বর্তমান ভবিষ্যৎ দর্শন করতে পারে, এমন যে টাইরেসিয়াস, সেই টাইরেসিয়াস কিন্তু এসে বললো যে, সে কিন্তু বললো না সরাসরি যে ইডিপাস তার এই মহামারীর জন্য দায়ী বা এই আজকে দুর্ঘটনার জন্য, আজকে এই মহামারীর জন্য দায়ী। তো টাইরেসিয়াস শুধু ইঙ্গিত করলো যে পাপি আমার সামনেই আছে, আমাদের মধ্যে আছে, এখানে কোথাও আছে। এই কথাটা শুনে তো সবাই চোখ চমকে গেল যে এখানেই আছে, তাহলে সে কে। ইডিপাস আরো অগ্রসর হলো। মানে এই ট্র্যাজেডিতে কিন্তু এমন একটা বৈশিষ্ট্য থাকে যে এমন নাটকীয়তা থাকে যে ধীরে ধীরে ঘটনার সে চূড়ান্ত পর্যায়ে, এই যে ক্রিটিক্যাল পিরিয়ড যেটাকে বলা হচ্ছে, সে ক্রিটিক্যাল পিরিয়ডে কিন্তু সে পুষতে চায়। চাওয়ার জন্য তাকে মানে ঘটনাকে আবিষ্কার করতে হয়, প্রথমে হচ্ছে উদ্ঘাটন করতে হয়। অর্থাৎ ইডিপাস কিন্তু এই উদ্ঘাটনের মধ্যে তিনি এখন আছেন, অর্থাৎ তিনি এখন উদ্ঘাটন করছেন যে কে সেই, কে হতে পারে, এটা তো অজানা, এটা তো কেউ জানে না এখন পর্যন্ত। তো টাইরেসিয়াসের কাছে ইঙ্গিত পাওয়া গেল। তখন আবার আরেকজন দেখা গেল যে টাইরেসিয়াস থাকতে থাকতে আরেকজন মেষপালক এসে হাজির, বা তাকে নিয়ে আসা হলো যে, এবং কি কেন নিয়ে আসা হলো, যে যখন না এখানে ঘটনা হলো যে কোরিন্থ যেখানে সে বড় হয়েছে ইডিপাস, সেখানে সে ওখানে আবার সে খোঁজ নিল, নেবেই যে সে সেখানে সেখানে সে পালিত হয়েছে। কোরিন্থে আমরা জানি যে কোরিন্থের যে রাজপ্রাসাদ, সে কোরিন্থের রাজার সে পালিত পুত্র, এবং সেখানে সে বড় হয়েছে, এবং সে জানার চেষ্টা করছে যে কি ঘটেছিল পেছনে, পেছনে কি ঘটেছিল, সে জানতে জানতে অগ্রসর মানে পেছনের দিকে যাচ্ছে। সে যখন পেছনের দিকে যাচ্ছে তখন অবশ্যই তার পেছনের ঘটনাগুলো সামনে আসবে, এবং তখন জানা গেল যে এডিপাস যখন ছোট ছিল, মানে যখন জন্মাইছেন, তখন অ্যাপোলোর ভবিষ্যৎবাণী ছিল যে এই ছেলেটি পিতাকে হত্যা করবে বড় হলে, এবং মাকে সে বিয়ে করবে, এবং সে অজান্তে এই ঘটনাটা ঘটবে। এই যে ঘটনাটা, এবং একটা দুর্ভাগ্যজনক, এই দুর্ভাগ্যজনক ঘটনা থেকে তার পিতামাতা, মানে এডিপাসের পিতামাতা রাজা লেয়াস, এবং তার মাতা হচ্ছেন পরবর্তী কালে তিনি মানে বিয়ে করেন ইউকাস্টা বা জোকাস্টা, এই জোকাস্টা বা ইউকাস্টা যাই হোক। তো তারা তাকে, তার বাড়ির একটা পরিচারক ছিল, মানে চাকর বা বাসায় কাজ করে, সে তাকে এই সন্তানটাকে তার হাতে দেয়, সে যেন তাকে পাহাড়ে ফেলে দিয়ে আসে। তো তাকে ফেলে দিতে যায়, কিন্তু আসলে তো মানুষের হৃদয়, সে পারে না, সে একটা মেষপালককে দিয়ে দেয়। সেই মেষপালক আবার নিঃসন্তান রাজা, যে সেখানে ইডিপাস যেখানে বড় হয়, সে কোরিন্থে সেই রাজার কাছে দিয়ে আসে ওই শিশুটাকে, এবং তার পায়ে শেকড় বাঁধা ছিল। এবং ইডিপাসের একটা অর্থ কিন্তু পা ফোলা, ইডিপাস শব্দের অর্থ। ওইদিপৌস নানা নামে সে আসলে খ্যাত। এটা গ্রিক উচ্চারণ কি হয় সঠিক আমরা জানি না, তবে অনেকে বলেছেন ওইদিপাউস, যেমন শিশির কুমার ভট্টাচার্য অনুবাদ করেছেন ওইদিপাউস নামে। তো এই ওইদিপাউস বা ইডিপাস যিনি, তার পায়ের শিকড় বাঁধা ছিল বলে পা ফুলে গিয়েছিল, এবং পা ফোলা ওই অবস্থায় সে ছিল, এবং এইটার নামে নামকরণ হয় তার, ইডিপাস। তো যাই হোক, সে ওখানে বড় হয়ে ওঠে, এবং ওখানে আবার কোনো একদিন কোনো এক জায়গায় বসে সে শুনতে পায় যে ইডিপাসের কাছে তখন খবর আসে যে যে তুমি তুমি পিতৃহন্তা হবে এবং মাতাকে তুমি বিয়ে করবে, মানে এরকম একটা ঘটনা ঘটবে। তো সে তখন সে যেখানে বড় হয়েছে কোরিন্থে, সে মনে করেছে যে কোরিন্থের যে যে তার পালক পিতামাতা, তাকে সে আসল পিতামাতা ভেবেছে। তো তখন সে আবার সেখান থেকে বাঁচার জন্য চলে গেছে, যে না আমি পিতৃহন্তারক পিতাকে হত্যা করতে চাই না, আবার মায়ের সঙ্গে এরকম ঘটনা ঘটবে সেটাও আমি চাই না। তো সেখান থেকে আবার পালিয়ে আসে। এই যে ঘটনাচক্র, প্রত্যেকটা একটা ঘটনাচক্র, এগুলো সবই উদ্ঘাটিত হতে থাকে ইডিপাসের কাছে, এবং যে ওই মেষপালক যে তাকে দিয়েছিল, মানে সে পালিত পুত্র, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন সে পিতার হত্যাকারী কিনা এটাও স্পষ্ট হবে আমাদের সামনে, কারণ সে যখন আসতে থাকে, সে কিন্তু এই যে তার আসল রাজ্য, মানে আসল পিতামাতার রাজ্যের দিকে সে কিন্তু অগ্রসর হচ্ছিল, মানে সে আসলে ঘর ছাড়া হয়ে অন্য বাঁচার জন্য অন্য জায়গায় যাচ্ছিল। সে তখন সেই তার
আসল পিতা লেয়াস এবং তার মা হচ্ছেন জোকাস্টা, সেই জোকাস্টা এবং লেয়াসের রাজ্যের দিকে সে রওনা হচ্ছে। তো তখন আবার দেখা যাচ্ছে যে রাজা লেয়াস একজন বৃদ্ধ, সেও উল্টো দিকে রওনা করছে, অর্থাৎ অন্য দিকে যাচ্ছে, এবং মুখোমুখি হচ্ছে দুজন, রাজা ইডিপাস এবং লেয়াস, এবং পিতা পুত্র মুখোমুখি, এবং যুদ্ধ হলো। এবং যুদ্ধ হয়ে এর পিছনে অনেক ঘটনা, এত ঘটনা বলতে পারছি না, শেষ হবে না ক্লাস। তো এই যখন যুদ্ধ হতো তখন রাজা লেয়াস প্রাণ ত্যাগ করলেন। আর প্রাচীন গ্রিসের নিয়ম অনুসারে যে যদি কোনো রাজাকে কেউ হত্যা করে, তার যে স্ত্রী, তাকে সে বিয়ে করে সেই রাজ্যে অভিষিক্ত হতে পারে। ফলে রাজা এডিপাস ওই রাজ্যের, মানে সে যে তার পিতা যে রাজ্যের, সেই রাজ্যের সে রাজা হয়ে গেল। মানে মানে এবং নিয়ম অনুযায়ী তার মাকে সে বিয়ে করলো, কিন্তু তার সেটা জানা ছিল না। এই যে মানুষ জানে না তার অপরাধ, এখানে হচ্ছে গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য, যে মানুষ কখনোই তার অপরাধ বা ইয়েকে জানতে পারবে না। তবে মানুষের দোষ ত্রুটি থাকে, যেমন এডিপাস প্রচন্ড অহংকারী, যেটা প্রত্যেকটা রাজারই বৈশিষ্ট্য গ্রিক ট্র্যাজেডিতে আমরা দেখি, যে অহংকার, উদ্ধত আচরণ, সেটা তারও ছিল। কারণ যখন সে তার পিতাকে হত্যা করতে গিয়েছিল, তখন রাজা লেয়াস বৃদ্ধ তার সামনে সে উপস্থিত, এবং এবং সে মূলত ঝগড়াটা লাগে হচ্ছে পথ করে দেওয়া নিয়ে, অর্থাৎ একই পথে রওনা হচ্ছে দুই দলের সৈন্য বংশ ইয়ে সহ রাজা, একজন রাজপুত্র ইডিপাস, আর একজন হচ্ছে তার পিতা যে জানানা লেয়াস। তো সে বলছে সরে দাঁড়াও হে বৃদ্ধ, পথ ছেড়ে দাঁড়াও। আবার বৃদ্ধ বলছেন যে তুমি সরে দাঁড়াও। এই যে এক কথা দু কথা লেগে গিয়েছিল দুজনের মধ্যে, ঝগড়াঝাটি। তো এটা ঘটবে, অনিবার্য। এই অনিবার্য তার যে ঘটলো, এই ঘটনাটাই পরবর্তীকালে আমরা দেখলাম যে একটা বিশাল ট্র্যাজেডির দিকে অগ্রসর হলো। এবং এই যে ক্রিটিক্যাল পিরিয়ডে হাজির হলো এটাই, যে এবার ইডিপাস এখনো জানে না যে ঘটনা কি ঘটছে, আসলে অপরাধীটা কে। এবার তার কাছে মোটামুটি মানে এই যে ইডিপাস জানতে চেষ্টা করলো, যখন যখন ঘটনাটা হচ্ছে যে যখন ইডিপাস প্রচন্ড ভাবে ঘটনা জানার জন্য অগ্রসর হলো, ঠিক তখনই এই কাহিনীটা সমাপ্তির দিকে চলে যাবে, অর্থাৎ স্লোপিং অ্যাওয়ে হয়ে যাবে, স্লোপ অ্যাওয়ে, অথবা যাকে বলি আমরা ফলিং অ্যাকশনের দিকে চলে যাবে। অর্থাৎ এখন ঘটছে ঘটনার উদ্ঘাটন, প্রথমে ঘটেছে ঘটনার উদ্ঘাটন, হ্যাঁ, বিপ্রতিপদ, সরি, প্রথমে ঘটেছে ঘটনার বিপ্রতিপদ, অর্থাৎ ঘটনা বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ঘটনার পেছনের দিকে জানতে 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 ইডিপাস জানতে চেষ্টা করছে যে কি আসলে ঘটনা ঘটছে। সেটা যখন সে জানার জন্য অগ্রসর হলো, এবার তার পেছনে সে ঘটনাটা সে ক্লিয়ার হবে এবার। এবং আস্তে আস্তে সে যখন জানতে পারলো যে সে নিজে আসলে অপরাধীটা, তখন আসলে ক্রিটিক্যাল পিরিয়ডটা হাজির হলো, সে নিজে অপরাধী। এবং এবার সে কি করবে, এবার তার ঘটনা ফলিং অ্যাকশনের দিকে চলে যাবে এবং ট্র্যাজেডির দিকে চলে যাবে। এরপর আমরা দেখি যে ইডিপাস নাটকে ইডিপাস যখন এই অনুসন্ধানে প্রবৃত্ত হলো যে এই হত্যাকারীটা আসলে কে, এবং সে নিজেই জানতে পারলো যে তখনও জানে নাই যে সে হত্যাকারী, এবং সে আস্তে আস্তে ঘটনাকে জানার চেষ্টা করছে, করে 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 সে এক সময় এসে জানলো যে সে আসলে পিতৃহন্তা। এবং এটা কাহিনীর সমাপ্তির দিকে ঘটছে, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, মানে এবার ঘটনা মানে উদ্ঘাটনের দিকে যাচ্ছে। আগে ঘটেছিল বিপরীত কাহিনী, অর্থাৎ স্মৃতিচারণ করতে 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 অগ্রসর হওয়া, তারপর যখন জানতে পেরেছে, জানতে পারা মানে এখনো জানে নাই, কিন্তু হত্যাকারীকে এবার বের করা যাবে এমন একটা সিচুয়েশন হাজির হয়েছে, বের করা যাবে, আসলে ঘটনার মানে চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে এই ক্রিটিক্যাল পিরিয়ড। তারপরে আস্তে আস্তে ঘটনাটা ফলিং অ্যাকশনের দিকে যাবে, মানে হলো যে আস্তে আস্তে জট খুলে যাবে যে আসলে ঘটনাটা কি। তখন জট খোলা শুরু করলো, তখন জানা গেল যে সে রাজা লেয়াস, যাকে সে হত্যা করেছিল ইডিপাস রাস্তার মাঝখানে পেয়ে, সে আসলে তার পিতা, এবং যিনি দাঁড়িয়ে আছেন তার সামনে স্ত্রী হিসেবে, তিনি তার মাতা। এবার তার সম্পূর্ণ বাজ পড়লো মাথার উপরে, যেন আকাশ ভেঙে পড়লো। এবার ইডিপাস কি করবে? এবার যেটা হলো যে এই ঘটনাটা এই ইডিপাস যখন শুনছে রাজপ্রাসাদে, তখন পেছনের পর্দার পেছনের দিকে আমরা দেখি যে জোকাসটা বা তার মাতা এবং একজন স্ত্রী, সে এসে হাজির। এবং সে যখন শুনতে পেরেছে, বুঝতে পেরেছে আসল ঘটনা কি, এবং সে তার পুত্রের দ্বারা মানে পুত্র তাকে বিয়ে করেছে, তখন সে নিজেও তার যে চুলের মধ্যে সোনার কাটা ছিল সেই কাটা খোলে, এবং না না কাটা খোলে না, সরি, মানে সে ওখানে আত্মহত্যা করে, ওখানে সে আত্মহত্যা করে ফাঁসি দিয়ে। এবং ইডিপাস যখন একটা চিৎকার শুনতে পারলো যে তার স্ত্রী এবং একই সঙ্গে মাতা সে আত্মহত্যা করে ফেলছে, সে বুঝে ফেলছে, তখন সে তার কাছে গেছে এবং তার চুলে লাগানো যে সোনার কাটা ছিল সেটা সে খুলে ফেলে। খুলে নিয়ে সে নিজের দু চোখ বিদ্ধ করে, নিজের চোখ খোঁচাতে থাকে আর বলে যে দুর্ভাগা মানুষ,
এবং তার দুই কন্যা ছিল, সেই দুই কন্যার হাত দুই পুত্রের হাত ধরে সে বেরিয়ে পড়ে, মানে জাস্ট এই রাজ্য ছেড়ে ভিখারির বেশে সে বেরিয়ে পড়ে ইডিপাস, এবং বলতে থাকে যে হে মানুষ, কখনো ভেবো না যে মৃত্যুর আগ পর্যন্ত তুমি সুখী, হে মানুষ কখনোই ভেবো না কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি সুখী, মানে তুমি আসলে জানো না তোমার জীবনে কি দুর্ঘটনা তুমি ঘটিয়ে রেখেছো। এই যে বিষয়টা, মানে আমরা চরম ভাবে এই ট্র্যাজেডির স্বাদকে উপলব্ধি করতে পারি শেষ পর্যন্ত গিয়ে, এবং ঘটনার যে জট খুলতে 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 আমরা শেষে যখন অগ্রসর হই তখন আমরা জানতে পারি। এবং এই যে এখানে ট্র্যাজেডি, ট্র্যাজেডিটা হলো একই সঙ্গে জোকাস্টারও ট্র্যাজেডি ঘটলো, একই সঙ্গে ইডিপাসেরও ট্র্যাজেডি ঘটলো। সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে ইডিপাসেরই, কারণ সেই নিজেই তার সম্পূর্ণ চুলের ইয়াকে চোখকে ক্ষত বিক্ষত করে অন্ধের ভিখারির বেশে বেরিয়ে পড়লো রাজু ছেড়ে। এই পাপের স্খলন যেন এই জীবনে আর ঘটবে না, কি করে ঘটবে, ফলে সে ওখান থেকে বেরিয়ে চলে গেল। এই যে ঘটনাটা, এ থেকে আমরা বলতে পারি প্রথম অংশটা হচ্ছে বিপ্রতীপ, আর ঘটনা যখন উদ্ঘাটন ঘটলো, উদ্ঘাটনের দিকে গেল, তখন সেটা হচ্ছে উদ্ঘাটন, অর্থাৎ ঘটনার প্রকৃত ঘটনা কি ডিসকভারি, মানে যেটা হচ্ছে যে আসল ঘটনা জানতে অগ্রসর, যেটা ছিল গোপন সেটা হয়ে গেল প্রকাশ্য, এটা হচ্ছে উদ্ঘাটন। এবং এটাকে তো আমাদের কাছে তাহলে এটা ক্লিয়ার যে আমার মনে হয় এটাতে অনেক সময় ব্যয় করলাম, যে বিপ্রতীপতা ও উদ্ঘাটন এই জিনিসটার মধ্যে আমরা অনেক সময় ব্যয় করলাম। তো এরপরে আরেকটা জিনিসে আসি, একই জিনিস কাছাকাছি, গ্রন্থি বন্ধন ও গ্রন্থি মোচন। এসব এ কথাটার অর্থ হলো, গ্রন্থি বন্ধনের অর্থ হলো যে ওই একই কথা, যে গ্রন্থি বন্ধন বলতে এই যে অংশটা এখানে গ্রন্থি বন্ধনটা ঘটে, অর্থাৎ রাইজিং অ্যাকশন যখন ঘটে তখন গ্রন্থি বন্ধনটা ঘটে, অর্থাৎ একটা ঘটনা যেখান থেকে শুরু হয় সেখান থেকে ভাগ্য পরিবর্তন এবং দুর্ভাগ্য যখন মানে সূচনা ঘটে, তখনও মানে হচ্ছে যে এই যে রাইজিং ক্রিটিক্যাল পিরিয়ড পর্যন্ত হাজির হওয়া পর্যন্ত গ্রন্থি বন্ধন, অর্থাৎ এখানে ঘটনাটা বন্ধন ঘটে এখানে প্রথমে, বা যেটাকে বলছি আমরা রাইজিং অ্যাকশন, অথবা প্রথম অংশে বলছি যে ঘটনার বিপ্রতিপতা, এই বিপ্রতিপতা বা স্মৃতি তার মধ্যে অগ্রসর হয়ে হয়ে সে ক্রিটিক্যাল পিরিয়ডে গিয়ে হাজির হয় একটা ঘটনা, এবং ক্রিটিক্যাল থেকে উদ্ঘাটন করে। এই উদ্ঘাটনের নাম আমরা দিচ্ছি আরেকটা অর্থে, আরেকভাবে গ্রন্থিমোচন। গ্রন্থিমোচন বলতে বোঝাচ্ছে যে যে গ্রন্থি বলতে, গ্রন্থি শব্দের অর্থ হলো গিট। গিট মানে আমরা তো জানি যে একটা দড়িকে গিট দিলে যেটা হয় আর কি। তো এটা প্রথমে হচ্ছে ঘটনার গিট, এই প্রথমটা মানে হচ্ছে যে ঘটনা এখন জট খোলে নাই, ঘটনার জট পাকিয়ে গেছে, এটাকে গিট, এই পর্যন্ত গিট আছে। আর এই ক্রিটিক্যাল পিরিয়ড পর্যন্ত গিটটা খোলা, এরপর এরপর যখন ইঙ্গিত পাওয়া গেছে তখন গিটটা খোলা হবে এখানে এসে, মানে গ্রন্থি মোচন হবে, গ্রন্থি মানে গিট। তো এই যে গ্রন্থি মানে যে গিট, এই গিটটা খোলা হবে এখানে এসে, এবং এই গিটটা খুলতে খুলতে এই ঘটনা এসে এখানে এসে অন্তিম ঘটনা এসে হাজির হবে, শেষ হবে। এবং ক্যাটাস্ট্রফি যখন গিয়ে হাজির হবে তখন আমরা জানবো যে ক্যাটাস্ট্রফিতে গিয়েই ঘটে হলো শেষ পর্যন্ত ট্র্যাজেডির যে মূল রসটা, যাকে আমরা ক্যাথারসিস বলছি, সেই ক্যাথারসিস নিয়ে আমাদের আলোচনা আছে, সেখানে গিয়ে ঘটবে। তো যাই হোক, এই যে আমরা জানলাম, এখানে আরেকটা ঘটনা বিস্তৃত করলে আবার সময় চলে যাবে আমাদের। আমরা যদি আরেকটা টেক্সট ধরে বিচার করি, যেমন আগামেমনন, যেটা মূলত ট্রয় যুদ্ধের পরের কাহিনী, সেখানে আমরা দেখবো যে আগামেমনন আসছে, অগ্রসর হচ্ছে কাহিনীতে, সে গ্রিস থেকে যে যুদ্ধে যাবে ট্রয়ে, সে আগামেমনন যাচ্ছে। তো তখন যখন যাচ্ছে সে, তখন কিন্তু গ্রন্থি বন্ধন ঘটছে, গ্রন্থি বন্ধন, এবং তার কন্যা ইফিগেনিয়াকে সে বলি দিচ্ছে সমুদ্রের মাঝখানে। ইফিগেনিয়াকে কেন বলি দেওয়া হচ্ছে? এই বলি দেওয়ার কারণ হচ্ছে যে সমুদ্রে বাতাস থেমে গেছে। তখন একটা রীতি ছিল, এটাও দেবতার অভিশাপ, যেমন ইডিপাসের প্রতি অ্যাপোলোর অভিশাপ ছিল, তেমনি এখানেও দেবী আর্টেমিস, যে হচ্ছে সমুদ্রের দেবী, সেই দেবী আর্টেমিসের অভিশাপ ছিল আগামেমননের প্রতি। এবং এই অভিশাপটা কার্যকর হয় যখন সে হেলেনকে তারা নিয়ে আসতে যায় গ্রিস থেকে। হেলেনকে আমি আগে বলেছি যে ট্রয়ে হেলেনকে নিয়ে গেছে প্যারিস, এবং হেলেনকে উদ্ধার করা গ্রিসের এখন দায়িত্ব। এবং সে কে ছিল, হেলেন কে ছিল? হেলেন ছিল আগামেমননের ভাই মেনেলাউস, তার পত্নী, তার স্ত্রী, মানে ভাইয়ের স্ত্রী। এবং আগামেমনন তার ভাইয়ের স্ত্রীকে আবার পুনরায় নিয়ে আসার জন্য সেখান থেকে উদ্ধার করে, এবং এটা গ্রিসের মান সম্মানের সঙ্গে জড়িত হয়েছিল বিষয়টা, মানে গ্রিস থেকে ইয়েকে রাজবধূকে প্যারিস ট্রয়ে নিয়ে গেছে, এটা গ্রিসের জন্য ভালো নয়, এটা গ্রিসের খুবই মান সম্মানের হানি ঘটেছে।
এবং এবং গ্রিসের সমস্ত যোদ্ধা এবং সমস্ত রাজারা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এবার তারা যুদ্ধ করে সেখানে আবার তারা যাবে, এবং এটা অডিসির কাহিনী থেকে নেওয়া মূলত। সেই কাহিনী থেকে আগামেমনন স্কাইলাস প্রথম যে নাট্যকার তার হাতে নির্মিত হয়েছে। আর যে ইডিপাস নাটকের কথা বললাম এটা সফোক্লেসের হাতে নির্মিত হয়েছে, এবং এই সফোক্লেসকে কিন্তু বেশি ভালোবাসতেন এরিস্টটল। তার পেছনে কারণ ছিল যে তার ধারণা ছিল যে সফোক্লিস বা ইডিপাসই পৃথিবীর শ্রেষ্ঠ ট্র্যাজেডি। আর সফোক্লিস তার আগে, মানে ওইখানে ট্র্যাজেডি আছে কিন্তু ওর চেয়ে ভালো ট্র্যাজেডি হচ্ছে ইডিপাস। তো যাই হোক, আগামেমননের যে কাহিনী, এটা এখন বললে আমার ক্লাস শেষ হয়ে যাবে, আমি এখন বলতে চাচ্ছি না। তোমাদের যদি আরেকদিন শোনার ইচ্ছা থাকে কারো, আমি বলবো। তো যাই হোক, এই আগামেমনন যুদ্ধ জয়ীর মানে আগামেমনন যুদ্ধ করে আসলো, তারা খুব সংক্ষেপে বলি, সে তারা 10 বছর ধরে যুদ্ধ করলো, 10 বছর ধরে যুদ্ধটা চলেছে, এবং ট্রয় থেকে যুদ্ধ করে নিয়ে হেলেন মানে ইয়াকে যখন তারা ফেরার চেষ্টা করেছে, তখন দেখা যাচ্ছে যে তার সঙ্গে সে মানে এই যে তার কন্যাকে সে বলি দিয়েছিল সমুদ্রের মাঝখানে, মানে সমুদ্রের জাহাজগুলো থেমে গিয়েছিল। দেবী আর্টেমিসের অভিশাপ, আমি আগে বলেছি, দেবী আর্টেমিসের অভিশাপ ছিল। এবং সমুদ্রের তখন বড় বড় পালতোলা জাহাজ ছিল, আজকের মতো ইঞ্জিন নৌকা ছিল না। এই যে বড় বড় পালতোলা জাহাজগুলো থেমে গেছে, এবং এখান থেকে দেবতার বাণী একজন ব্যক্তি এসে হাজির হলেন, দূত। তিনি একজন তাকে বলা হতো হেরাল্ড, যাতে ইংরেজিতে বলে। সেই দূত এসে হাজির হলো, এবং দূত বলল যে এখানে অবশ্যই তাকে পাপ খালন করতে হবে, অর্থাৎ দেবী আর্টেমিসের অভিশাপ খালন করতে হবে। অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি? যে যখন তার কন্যাকে সে বলি দেবে, তখন এখানে সমুদ্রের মধ্যে আবার বাতাস উঠবে, এবং সে বাতাসে আবার এই ইগুলো নৌকাগুলো আবার চলবে, বড় বড় রণতরীগুলো আবার চলবে। তখন তার মেয়ে ইফিজেনিয়া যে ছিল মূলত তার গ্রিসে, তাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হলো, এবং তার মাকে ধোকা দেওয়া হলো, মানে আগামেমননের স্ত্রীকে ধোকা দেওয়া হলো, বা ইফিজেনিয়ার মাকে ধোকা দেওয়া হলো, যে তাকে একজন শ্রেষ্ঠ বীর অ্যাকিলিস, গ্রিক বীর, তাকে দিয়ে বিবাহ দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আসলে ঘটনাটা ছিল বলি দেওয়া তাকে, এবং বলি দেওয়া তখন সিদ্ধ ছিল যে দেবতার উদ্দেশ্যে তখন সন্তানকেও বলি দিত মানুষ, এরকম ব্যাপার ছিল। তো এইরকম বিষয়, তো ইফিজেনিয়াকে নিয়ে এসে বলি দেয়, এবং সমুদ্র আবার চঞ্চল হয়ে ওঠে, এবং আবার তারা চলে যায় গ্রিসে। এই যে ঘটনাটা ঘটলো, এটা ইফিজেনিয়ার মাতা কিংবা আগামেমননের যে স্ত্রী, সে মেনে নিতে পারেনি। সে মনে মনে রোষ এবং ক্ষোভ ছিল যে আগামেমনন যদি ফিরে আসে তাকে সে হত্যা করবে। এবং তাই ঘটলো, তারা বিজয়ীর বেশে, তারা আমরা জানি ট্রয় ধ্বংস করে আবার তারা এই সমুদ্র পথে আবার ফিরে আসলো গ্রিসে, এবং গ্রিসে ফিরে এসে তাকে চরমভাবে অভ্যর্থনা দিল ক্লাইটোমেনেস্ত্রা, যে আগামেমননের স্ত্রী। কিন্তু এই অভ্যর্থনার পেছনে ছিল বিশাল এক বিষ, অর্থাৎ তিনি রাজপ্রাসাদে প্রবেশ করার মাত্রই তাকে হত্যা করে ফেললেন। আগামেমনন হত্যা হয়ে গেল, এবং সহযোগিতা ছিল আগামেমননেরই চাচাতো ভাই আরেকজন, এজিস্থাস তার নাম, সে এজিস্থাসের সহযোগিতা ছিল। আর এই এজিস্থাসের সঙ্গে আবার সম্পর্ক ছিল ক্লাইটোমেনেস্ত্রা, অর্থাৎ ক্লাইটোমেনেস্ত্রাও পরকীয়াতে লিপ্ত হয়েছিলেন। এবং এই ভাবে ক্লাইটোমেনেস্ত্রা তাকে হত্যা করলো, এবং ক্লাইটোমেনেস্ত্রা হত্যা করে চলে গেল এখান থেকে ওই আর এজিস্থাসের সঙ্গে। এই হত্যার প্রতিশোধ আবার নেয় পরবর্তীকালে আগামেমননের ছেলে, সে তার মাকে আবার হত্যা করে। যাই হোক, এই ধরনের ঘটনার প্রবাহ দিয়ে আসলে গ্রিকের কাহিনী নির্মিত হয়েছে। আমি শুধু কাহিনীগুলো এই জন্য বললাম যাতে তোমাদের এই কাহিনীগুলো জানবার জন্য আগ্রহ থাকে, অথবা কাহিনীগুলোর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। এবং প্রত্যেকটা কাহিনী আমি বলতে পারবো, যে তোমাদের শোনাতে পারবো হয়তো, যদি আমাদের প্রাসঙ্গিক ভাবে আসে তখন আর কি। তো যাই হোক, এইভাবে এই গ্রন্থি বন্ধন এবং গ্রন্থি মোচন, যেটা যে গ্রন্থি বন্ধন হচ্ছে যে ওই আগামেমনন চলে গেল গ্রিস, যুদ্ধ জয় করে সে অগ্রসর হলো, সে ব্যাক করলো, এ পর্যন্ত গ্রন্থি বন্ধন। এবার যখন তার হত্যা হলো বা সেই হলো, তখন গ্রন্থি মোচন ঘটে গেল, এবং আমরা শেষ কাহিনীর দিকে অগ্রসর হলাম, এবং কাহিনী ফলিং অ্যাকশনের দিকে অগ্রসর হলাম, আমরা জানতে পারলাম। এইভাবে আসলে গ্রিক ট্র্যাজেডিকে নির্মাণ করতে বলেছেন এরিস্টটল, যে আসলে একটা ট্র্যাজেডি, উত্তম ট্র্যাজেডি তখন নির্মিত হয় যখন আসলে তার এই গুণগুলো সমস্ত, হ্যাঁ, গুণগুলো, এবং কাহিনীর এগিয়ে যাওয়া, এবং কাহিনী কিভাবে জট খুলবে, এই দিকে অগ্রসর হওয়া, এই সমস্ত কিছু থাকবে এটার মধ্যে। এবার আসি, আবার আর আজকে ক্লাস মনে হয় শেষই হবে না। তো আবার আসি যে এই কাহিনীর মধ্যে আবার তিনি আমাদের কিন্তু আরো কিন্তু 6টা অঙ্গের মধ্যে আমরা একটার মধ্যে আছি, কাহিনীর মধ্যে আছি। আমাদের কিন্তু আরো কয়েকটা জিনিস বাকি আছে।
এবং কাহিনীর মধ্যে আমরা চলছি, এবং কাহিনীর ভিতরেই তিনি আর একটা কথা বলেছেন যে কাহিনী নির্মাণ করতে হলে অবশ্যই গ্রিক ট্র্যাজেডির কাহিনীকে যেহেতু ঐক্য অবলম্বন করতে হবে, যেহেতু সুসঙ্গতি অবলম্বন করতে হবে, ফলে সে মূল কাহিনীটাই স্থাপন করবে, যেটা আমি আগে বললাম যে আগামেমনন একটা কাহিনী, ইডিপাস একটা কাহিনী, আলাদা আলাদা কাহিনী, আন্তিগোনি একটা আলাদা কাহিনী, এই প্রত্যেকটা আলাদা আলাদা কাহিনীকে স্থাপন করতে হবে। এখানে কোনো উপকাহিনী ওরকম করে স্থাপন করা যাবে না। কিন্তু মহাকাব্যে আমরা দেখবো যে প্রচুর উপকাহিনী আছে, অর্থাৎ সেখানে সুযোগ আছে, সেখানে বিবৃতি এবং বর্ণনামূলক, সেখানে একটা ঘটনা শেষ না হতে আর একটা ঘটনার আবির্ভাব হচ্ছে, এবং একটা ঘটনা যেমন আমরা বড় বড় উপন্যাস পড়তে যেটা হয় আর কি, যে বড় বড় উপন্যাসের মধ্যে এরকম ঘটনা ঘটে, যেমন শীর্ষেন্দুর উপন্যাস যাদের পড়ার অভিজ্ঞতা আছে তারা জানো যে এটা একটা ঘটনা এগোচ্ছে, আবার থেমে গিয়ে আর একটা নতুন ঘটনা শুরু হচ্ছে, আবার এটা থেমে গিয়ে আগের যে ঘটনা ওখানে আবার জোড়া লাগছে, আবার এই ঘটনাটা এগিয়ে গিয়ে আর একটা ঘটনার সঙ্গে জোড়া লাগছে। তো এই যে বিষয়টা, এটা ট্র্যাজেডির মধ্যে এরকম করে থাকবে না। এরিস্টটল বারবার এই কথাটা বলছেন যে না, ট্র্যাজেডি হবে খুব সুসংহত, খুবই সঙ্গত, সঙ্গতিপূর্ণ, যেহেতু তার আয়তনটা নির্দিষ্ট, যেহেতু তার ঐক্য থাকতে হবে, যেহেতু তার সমস্ত কিছু, যেহেতু তার আয়তন এবং তার সীমা সমস্ত কিছু মেনটেন করবে, ফলে ট্র্যাজেডিকে অবশ্যই সুসংহত সীমার মধ্যে দিয়ে তাকে প্রকাশ করতে হবে। ফলে সেখানে উপকাহিনীর অস্তিত্ব থাকা চলবে না। উপকাহিনী যদি থাকে তাহলে সেটা উত্তম ট্র্যাজেডি কখনোই হবে না। আমাদেরকে অবশ্যই সবসময় উপকাহিনী নয়, বরং শুধু কাহিনীর দিকে, অরিজিনাল কাহিনীর দিকে নজর দিতে হবে। এই হলো ব্যাপার। তো যেমন প্রত্যেকটা নাটকে, যে আমি বললাম যে যেমন ধরা যাক প্রত্যেকটা কাহিনীর উপকাহিনী থাকা সম্ভব। কারণ রাজা ইডিপাস তো তার আগে রাজ্য ছিল, রাজা লেয়াসের রাজ্য ছিল, সেটা সম্পর্কে ওই নাটকে কিন্তু কোনো বর্ণনা নেই ইডিপাস নাটকে, যে রাজা লেয়াসের রাজ্য কিভাবে চালাতেন, তার আগের তার যে মা তার কি রকম ছিল, এরকম কিন্তু বর্ণনা কোথাও নাই। আবার ইডিপাস যে এই দুই পুত্রের হাত ধরে বেরিয়ে গেলেন দুর্ভাগ্যজনক অস্তিত্ব নিয়ে, তারপরের কি কাহিনীটা, এটা কিন্তু ইডিপাসে নাই। কারণ হচ্ছে কি, ইডিপাস ওইটুকুই বলবে যতটুকু তার বলার, আগামেমনন ওইটুকুই বলবে যতটুকু তার বলার, এর বাইরে সে স্থাপন করবে না। এর বাইরে হয়ে গেলে সে সেটাকে আমরা উপকাহিনী বলবো, এবং সেটা মহাকাব্যের মধ্যে থাকবে, সেটা অবশ্যই ট্র্যাজেডির মধ্যে থাকবে না। এবং এরিস্টটল এজন্য বলছেন যে সমস্ত রকমের কাহিনীর মধ্যেই হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে, ভালো ক্রিয়া হচ্ছে তোমার এই ঐক্যপূর্ণ কাহিনী, এবং সেই ঐক্যের মধ্যে যদি বাধা আসে, তা সেটা যদি উপকাহিনীতে ভরা হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা উত্তম কাহিনী আর বলতে পারবো না। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখতে হবে আমাদের। এখন আমি তোমাদের সঙ্গে কথা বলি।